তাহলে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে লাইট, সরি রিফ্লেকশন অফ লাইট, তাই তো? তাহলে লাইটের দুটো চ্যাপ্টার আমাদের পড়তে হবে, একটা হচ্ছে রিফ্লেকশন, একটা রিফ্র্যাকশন। আর তাছাড়া আছে হিউম্যান আই, ওটা তো আছেই। তো এবার লাইটের চ্যাপ্টার গুলো শুরু করার আগে লাইট জিনিসটা কি সেটা আগে একটু দেখে নিই। লাইট হচ্ছে এনার্জি। দেখো এখানে লাইটের একটা কনসেপ্ট দেওয়া আছে, লাইট হচ্ছে ইজ এ ফর্ম অফ এনার্জি। যেরকম হিট এনার্জি হয়, ইলেকট্রিসিটি যেরকম এনার্জি হয়, সেরকম লাইট হচ্ছে এনার্জি। এবার লাইট দিয়ে আমরা আশেপাশের জিনিসকে দেখতে পারি, এরকম। তারপরে এগুলা রিডিং করবা। এখানে কি লেখা আছে যে লাইটের লাইট, কোনো জিনিসকে দেখার জন্য আমাদের লাইট দরকার। তো এবার ইমাজিন করো একটা বটল। হ্যাঁ, এবার একটা বটল অন্ধকার রুমে আছে, তাহলে কি বটলটাকে দেখা যাবে? দেখা যাবে। কিন্তু এখন লাইট জ্বালালাম, তাহলে তুমি হচ্ছে বটলটাকে দেখতে পাচ্ছ। এবার আমি তোমাকে একটা মাইন্ড বেন্ডিং কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে, যখন রুমটা অন্ধকার ছিল তখন তুমি বটলটাকেও তো দেখতেই পাচ্ছিলে না, তুমি লাইটটাকেও দেখতে পাচ্ছিলে না, লাইট বাল্বটাকেও দেখতে পাচ্ছিলে না। কথাটা বুঝলাম? কিন্তু যখন তুমি সুইচ অন করলা, তুমি বটলটাকেও দেখতে পাচ্ছ, আবার তুমি লাইট বাল্বটাকেও দেখতে পাচ্ছ। তাহলে বোঝো এখানে আমি দুইটা জিনিস, দুইটা অবজেক্টের কথা বললাম। একটা বললাম হচ্ছে বটল, ঠিক। আর একটা বললাম হচ্ছে লাইট বাল্ব, ঠিক। এবার ডার্ক রুমে দুটাই দেখা যাচ্ছে না, কিন্তু যখন লাইট রুমে, যখন লাইট আছে তখন বটলটাকেও দেখা যাচ্ছে, লাইট বাল্বটাকেও দেখা যাচ্ছে। এবার বটলটা হচ্ছে এটা, এটা হচ্ছে বটলটা। এবার এইটা ভাবো হচ্ছে লাইট বাল্ব, এটা হচ্ছে লাইট বাল্ব। বটলটাকে কেন দেখা যাচ্ছে? ভাবো এটা তোমার হচ্ছে, ভাবো এটা তোমার চোখ, এটা তোমার চোখ। বটলটাকে দেখা যাচ্ছে কারণ এখান থেকে লাইটটা বটলে রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসছে। কথাটা বুঝলা? সেই জন্য বটলটা ভিজিবল হচ্ছে। আর লাইটটাকে কেন দেখা যাচ্ছে? কারণ লাইট থেকে ডাইরেক্ট, বাল্ব থেকে ডাইরেক্ট লাইট তোমার চোখে পড়ছে। তার মানে মোট কথা হচ্ছে, লাইটের জন্য আমরা অবজেক্টকে দেখতে পারি। এখানে রিফ্লেকশন হয়ে বটলটাকে দেখতে পাচ্ছ। বটলটা লাইটকে রিফ্লেক্ট করছে জন্য তুমি বটলটাকে দেখতে পাচ্ছ। আর বাল্বটা তো নিজেই একটা সোর্স, ওর নিজের ভিতর থেকেই তো লাইট বেরোচ্ছে, তাই ওকে দেখতে পাচ্ছ। কথাটা বুঝলা? তাহলে যেটা সোর্স, যেখান থেকে লাইট বের হয়, যেই অবজেক্ট গুলো থেকে লাইট বের হয়, লাইট বাল্ব, এগুলোকে বলে লুমিনাস অবজেক্ট। এগুলোকে কি বলে? লুমিনাস অবজেক্ট। যেরকম বাল্ব হচ্ছে একটা লুমিনাস অবজেক্ট, যার নিজের থেকে লাইট বের হয়। এরকম আর কোন লুমিনাস অবজেক্টের এক্সাম্পল দিতে পারবা যার নিজের থেকে লাইট বের হয়? সান, তারপরে হচ্ছে টর্চ, ক্যান্ডেল, মানে যে ক্যান্ডেলটা জ্বলছে। মনে হবে স্যার, মুনের তো নিজের লাইট হয় না, সূর্যের আলোতে ওঠে, তাহলে ওটা লুমিনাস অবজেক্ট হবে না। আর বটল, যার নিজের আলো নাই, যে লাইটকে রিফ্লেক্ট করছে, অন্য সোর্স থেকে লাইট ওর উপরে পড়ছে, তারপরে ও লাইটটাকে রিফ্লেক্ট করছে জন্য ভিজিবল হচ্ছে, যার নিজের নেই, তাকে বলে নন লুমিনাস অবজেক্ট। নন লুমিনাস অবজেক্ট, যেমন এক্সাম্পল বটল হয়ে গেল, তারপরে মুন হয়ে গেল। মুন হচ্ছে সান থেকে যখন লাইট মুনে পড়ে, মুন ওই লাইটটাকে রিফ্লেক্ট করে আমাদের চোখে যখন আসে, তখন আমরা মুনকে দেখি। আর সানকে তো এমনি দেখতে পারি। কি বুঝতে পারছো তো? তাহলে মোটের উপরে কথা হচ্ছে যে কোনো কিছুকে দেখার জন্য লাইটের দরকার পড়ে।
যে জিনিসগুলোর নিজের লাইট সোর্স, এই যে এখান থেকে ব্র্যাকেট করে দাও, অবজেক্টস লাইক সান, আদার স্টার্স, ইলেকট্রিক বাল্ব, এগুলোর যাই হোক না কেন, এমিট দেয়ার ওন লাইট আর কল লুমিনাস অবজেক্টস। লুমিনাস অবজেক্টকে দেখার জন্য খালি ওর থেকে লাইট বেরোতে হবে, হয়ে গেল। আর যেগুলো হচ্ছে নিজের লাইট তৈরি করতে পারে না, যেগুলো লুমিনাস অবজেক্ট থেকে আসা লাইট দিয়ে রিফ্লেক্ট করে তারপরে ভিজিবল হয়, সেগুলো হচ্ছে নন লুমিনাস অবজেক্ট। একটা ফ্লাওয়ার, চেয়ার, কোনো মিরর, ডায়মন্ড, যাই হোক না কেন, সবই হচ্ছে নন লুমিনাস অবজেক্ট, হয়ে গেল। নেক্সট চলে আসো, কোয়েশ্চেন থাকলে বলবা কিন্তু, হ্যাঁ। এই যে দেখো আমি এইখানে একটা ইয়ে দেওয়া আছে, যে সান থেকে এই গাছের উপরে লাইট পড়ছে, এই গাছটার চারিদিকে লাইটকে রিফ্লেক্ট করছে, কোনো কিছু লাইট আমাদের চোখে যখন আসে তখন আমরা এই ফ্লাওয়ারটাকে দেখতে পাবো। আর সান থেকে তো ডাইরেক্ট লাইট আমাদের চোখে আসে, তাই সানকে তো এমনিই দেখতে পাবো। কথাটা বুঝলাম? তাই দেখো এখানে লেখা আছে, উই ক্যান সি দ্য নন লুমিনাস অবজেক্টস বিকজ দে রিফ্লেক্ট লাইট। লাইটকে রিফ্লেক্ট করার জন্য আমরা ওদেরকে দেখতে পারি। এটাকে একটা ব্র্যাকেট করে দাও, ছবিগুলো দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট চলে আসা হচ্ছে লাইটের নেচার। আচ্ছা, লাইটের কেউ কেউ বলে, এদিকে দেখবা, কেউ কেউ বলে লাইট হচ্ছে ওয়েভ। লাইট হচ্ছে এরকম ওয়েভ, সমুদ্রের ঢেউয়ের মতো ওয়েভ। আবার কেউ কেউ বলে লাইট হচ্ছে পার্টিকল। লাইট হচ্ছে পার্টিকল যারা স্ট্রেট লাইনে চলছে। কথাটা বুঝলাম? এগুলো কি আগে ছিল না? তাহলে লাইটের থিওরি হচ্ছে, লাইট জিনিসটা কি সেটা দুটা থিওরি আছে। একটা হচ্ছে ওয়েভ থিওরি। তো ওয়েভ থিওরি অনুযায়ী কি, লাইট হচ্ছে এরকম ঢেউয়ের মতো চলে। লাইট কনসিস্টস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটার মানে কি, তার মানে এর মধ্যে ইলেকট্রিসিটিও আছে, এর মধ্যে ইলেকট্রিসিটিও আছে, আবার এর মধ্যে ম্যাগনেটিক ম্যাগনেটিক হচ্ছে তোমার ইয়েও আছে, পাওয়ারও আছে, ম্যাগনেটিক পাওয়ারও আছে। তাই ইলেকট্রিক আর ম্যাগনেটিক মিলে ইলেকট্রোম্যাগনেটিক। জিনিসটা বুঝতে পারছো কিনা? লাইটের এনার্জির মধ্যে কি কি এনার্জি আছে, একটু ইলেকট্রিসিটি আছে আর একটু ম্যাগনেটিজম আছে, চুম্বকের মতো, যেগুলোর তো আর এখানে বলেছে কি, লাইটকে চলার জন্য কোনো মেটেরিয়াল বা কোনো মিডিয়ামের দরকার পড়ে না। লাইট ফাঁকা জায়গা দিয়েও যেতে পারে, ভ্যাকিউম দিয়েও যেতে পারে। যেমন ধরে নাও, ইয়েস, যেমন ধরে নাও এটা সান, এটা মনে করো আর্থ। আর্থের চারিদিকে অ্যাটমসফিয়ার আছে, এয়ার আছে, তাই তো? কিন্তু সান থেকে এত দূর পর্যন্ত তো কোনো এয়ার নেই। তাহলে এখান থেকে লাইট আসলো কি করে? এখানে ভ্যাকিউম আছে, ভ্যাকিউম মানে কি, কিছুই নেই। তাহলে লাইট ভ্যাকিউম দিয়েও যেতে পারে। আবার অ্যাটমসফিয়ারের ভিতর দিয়েও যেতে পারে, মানে লাইট এয়ার দিয়েও যেতে পারে। তারপরে লাইট জলের ভিতর দিয়েও যেতে পারে, ওয়াটারের ভিতর দিয়েও যেতে পারে। লাইট হচ্ছে কাচের ভিতর দিয়েও যেতে পারে, গ্লাস। খালি লাইট কোন জিনিস দিয়ে যেতে পারে না? ওপেক অবজেক্ট এর ভিতর দিয়ে যেতে পারে না। ওপেক মানে কি, ধরে নাও একটা দরজা, একটা ওয়াল, এগুলোর ভিতর দিয়ে খালি যেতে পারে না। হ্যাঁ, মোটামুটি ট্রান্সপারেন্ট বা একটু ঘষা কাচের মধ্যে দিয়েও একটু যেতে পারে। তাহলে লাইটের যাওয়ার জন্য কোনো মিডিয়ামের দরকার পড়ে না। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? তাহলে ওয়েভ থিওরি অনুযায়ী বলেছে কি, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার ডু নট রিকোয়ার এনি মেটেরিয়াল মিডিয়াম। কোনো মেটেরিয়াল লাগে না ফর দেয়ার প্রোপাগেশন, মানে যাওয়ার জন্য। প্রোপাগেশন মানে যাওয়ার জন্য। ঠিক আছে? এবার ওয়েভ লেন্থ, এখানে দেখো এর পরে একটা জিনিস লেখা আছে, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ জিনিসটা কি, মন দিয়ে শুনবা। ভাবো, এটা হচ্ছে লাইটের ওয়েভ।
এটা ওয়েভ, এইভাবে ওয়েভে চলছে। ভাবো এটা ওয়েভ নাম্বার 1, যে উপরের দিকে যেটা উঠলো, বুঝলা? এটা ওয়েভ নাম্বার 2, ঠিক আছে? এই দুটো ওয়েভের মাঝখানের ডিস্টেন্সকে ওয়েভ লেন্থ বলে। পারবা? তো বলেছে কি লাইটের এই ওয়েভ লেন্থ, মানে যেটা ভিজিবল লাইটের ওয়েভ লেন্থ হচ্ছে খুবই স্মল, একটু অনেক ছোট হয়। কত ছোট? 4 × 10⁻⁻⁷ মিটার, আর 8 × 10⁻⁻7 মিটার। তার মানে 4 কে 1-এর পরে 7টা জিরো লাগিয়ে ডিভাইড করলে যত হয়, 4কে 1-এর পিছনে 7টা জিরো লাগিয়ে ডিভাইড করলে যত হয় তত ছোট ওয়েভলেন্থ। আর 8কে 10-এর পিছনে 7টা জিরো লাগিয়ে ডিভাইড করলে যত হয় তত ছোট। এবার এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ভিজিবল লাইট। স্যার এটার আবার মানে কি? ভিজিবল লাইট মানে কি? সান থেকে যে লাইট গুলো আসে, এই যে ধরে নাও সান থেকে যে লাইটটা আসে, ধরে নাও ওটা হোয়াইট কালারের লাইট, যদিও হোয়াইট না, ওটা অ্যাটমসফিয়ারের জন্য একটু হয়ে যায়, ইয়েলোইশ হয়ে যায়, কিন্তু ওটা হোয়াইটই ধরে চলো। এই হোয়াইট কালারের লাইটের মধ্যে টোটাল 7টা কালার আছে, হ্যাঁ কি না? ভিভ জিওর, VIVGYOR। ভি তে কি ভায়োলেট, আই তে কি ইন্ডিগো, বি তে হচ্ছে ব্লু, জি তে গ্রিন, ওয়াই তে ইয়েলো, ও তে অরেঞ্জ, আর তে রেড। কথাটা বুঝলা? তো এদের ওয়েভলেন্থ ধরে নাও আমি রেড কালারের লাইটের ওয়েভলেন্থ যদি বলি, তাহলে এই যে এরকম করে ভাবো, তাহলে এই যে ওয়েভলেন্থ হচ্ছে 4 × 10⁻⁻7 মিটার। তার মানে 4কে 1-এর পিছনে 7টা জিরো, 1 2 3 4 5 6 7 দিয়ে ডিভাইড করলে যত মিটার হয় তত মিটার। এত ছোট, তাই কি না? আর ভায়োলেট কালারের ভায়োলেট কালারের ওয়েভলেন্থ একটু বড়। মনে করো এই ডিস্টেন্সটা একটু বড়, এখানে একটু ছোট রেখেছি, এখানে একটু বড় রেখেছি। কত? 8 × 10⁻⁻7 মিটার। তার মানে, আর তাহলে স্যার মাঝের গুলার কি? মাঝের গুলার হয়তো কোনোটার 7 × 10⁻⁷, কথাটা বুঝলা? ও ব্লু এর মনে করো 6 × 10⁻⁷, এরকম করে, মানে 4 × 10⁻⁷ থেকে 8 × 10⁻⁷ মিটারের শুনে বুঝতে পারছো তো? তাই এগুলোকে বলে হচ্ছে ভিজিবল লাইট। এগুলোকে ভিজিবল লাইট বলে। স্যার ভিজিবল লাইট মানে কি? ভিজিবল লাইট হচ্ছে যদি কোনো লাইট কোনো অবজেক্টের উপরে পড়লে সেই অবজেক্টটাকে যদি আমরা দেখতে পারি, ভিজিবল হয়, তাহলে ওই লাইটটাকে ভিজিবল লাইট। ভিজিবল লাইট মানে যেই লাইটকে আমরা দেখতে পারি সেটা না, কিন্তু লাইটকে কি আমরা দেখতে পারি? লাইট কোনো অবজেক্টের উপরে পড়লে সেই অবজেক্টটাকে দেখতে পারি। তাহলে যেই লাইট গুলো কোনো অবজেক্টের উপরে পড়ার পরে সেই অবজেক্টটা যদি আমাদের চোখে ভিজিবল হয়, তাহলে ওই লাইট গুলোকে কি বলে? ভিজিবল লাইট। তার মানে কি স্যার ইনভিজিবল লাইটও হয়? হ্যাঁ, ইনভিজিবল লাইটও হয়। মানে এমন কিছু লাইট যেগুলো অবজেক্টের উপরে পড়লেও অবজেক্টটাকে আমরা দেখতে পারি না। যেমন তোমরা এক্স রে নাম শুনেছো? এক্স রে কে এক্স রে কোনো অবজেক্টের, কোনো বটলের উপরে বা কোনো কিছুর উপরে পড়লেও আমরা ওকে দেখতে পাবো না, কারণ এক্স রে কোনো জিনিসকে আমাদের চোখে ভিজিবল করায় না। ওগুলোকে ইনভিজিবল লাইট বলে। এক্স রে, গামা রে, হ্যাঁ, ইউভি রে নাম শুনেছো? আল্ট্রা ভায়োলেট রে, যেটা খুব ক্ষতিকর। এগুলো সান থেকে এগুলোও আসে, কিন্তু এগুলো একটা আমাদের অ্যাটমসফিয়ারের যে লেয়ার আছে ওখানে আটকে যায়, তাই এগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। তো এই ভিজিবল, স্যার এগুলোর ওয়েভলেন্থ কত? এগুলোর ওয়েভলেন্থ আরো ছোট। এগুলোর ওয়েভলেন্থ আরো ছোট, খুব পাওয়ারফুল হয়। যত ছোট ওয়েভলেন্থ তত বেশি এনার্জি, তত বেশি পাওয়ারফুল। যে এতটাই পাওয়ারফুল যে এক্স রে তোমার বডির ভিতরে ঢুকে গিয়ে বোনসের পিকচার করে দিতে পারে। এক্স রে দিয়ে বোনের পিকচার বানানো হয়, তাই কি না? এক্স রে কোনো বোন ভেঙে গেলে যে আমরা করি এক্স। তো কিন্তু নর্মাল কোনো অবজেক্টকে ও কি করে না, ভিজুয়ালাইজ করে না, চোখের মধ্যে কোনো দেখতে পাই না আমরা এই রে গুলো দিয়ে। তো
তো এগুলোর তোমাদের ভিজিবল লাইটের ওয়েভলেন্থের কিন্তু রেঞ্জ দেওয়া আছে। ভিজিবল লাইটের ওয়েভলেন্থ, ইনভিজিবল লাইটের না। ভিজিবল লাইটের ওয়েভলেন্থ দেওয়া আছে 4 × 10⁻⁷ থেকে 8 × 10⁻⁷। তারপরে লাইটের স্পিড দেওয়া আছে, স্পিড। লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড ইন ভ্যাকিউম। অ্যাটমসফিয়ারে না, ভ্যাকিউমের মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁻⁸ মিটার/সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে 3-এর পিছনে 8টা জিরো লাগালে যত মিটার হয় তত মিটার। 3-এর পিছনে 8টা জিরো, অত দূর চলে যায় লাইট 1 সেকেন্ডে। 3-এর পিছনে 8টা জিরো, 1 2 3 4 5 6 7 8, এত মিটার/সেকেন্ড 1 সেকেন্ডে। তো একে যদি আমি ইয়ে করি, কিলোমিটারে কনভার্ট করি, তাহলে আমি 1000 দিয়ে ডিভাইড করবো। ডিভাইড করলে 3টা জিরো কাটা যাবে। তাহলে কত হচ্ছে? 1 10 100 1000 10,000 1 লাখ, মানে 3 লাখ কিলোমিটার/সেকেন্ড। ভাবতে পারছো? 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার চলে। কিসের মধ্যে দিয়ে? ভ্যাকিউমের মধ্যে দিয়ে, কিন্তু ভ্যাকিউমের মধ্যে দিয়ে। যখন ওটা এয়ারের মধ্যে ঢোকে স্পিডটা একটু কমে যায়, যখন জলের মধ্যে ঢোকে স্পিডটা আরো কমে যায়, যখন কাচের মধ্যে ঢোকে স্পিডটা আরো কমে যায়। যত বেশি বাধা পাবে তত স্পিড কমতে থাকবে। কিন্তু সব থেকে বেশি স্পিড কিসের মধ্যে? যেখানে কোনো বাধা নেই, ভ্যাকিউমের মধ্যে। কথাটা বুঝলো তো? তাহলে হচ্ছে এই স্পিড অফ লাইটটাও মনে রেখো। স্যার সব লাইটের স্পিডই কি সেম? মানে এই যে ভিপজিওর যে বললা, সব লাইটের স্পিডই কি সেম? না, এখানে 3 × 10⁻⁸ ওটা অ্যাভারেজে দাও। সব থেকে বেশি স্পিড হচ্ছে রেড লাইটের। রেড লাইটের হচ্ছে সব থেকে বেশি স্পিড। তাই রেড লাইট অনেক দূর পর্যন্ত যায়। তাই ট্রাফিক সিগন্যাল রেড কালারের হয়, যাতে দূর থেকে সবাই দেখতে পারে। আর সব থেকে কম স্পিড হয় ভায়োলেটের। কথাটা বুঝলা? তো ভায়োলেট স্পিডটা যেহেতু কম, ওকে বেশি দূর থেকে দেখা যায় না। তাই ট্রাফিক সিগন্যাল বলো, অ্যাম্বুলেন্সের ইয়েটা বলো, লাইটটা বলো, এগুলো সব রেড কালারের হয়, যাতে করে দূর থেকেও দেখা যায়। কোনো টাওয়ারের উপরে কোনো লাইট হোক, যাতে করে এরোপ্লেনের পাইলট যাতে দেখতে পারে, হ্যাঁ এখানে একটা লম্বা টাওয়ার আছে, তাহলে এত নিচ দিয়ে যাওয়া যাবে না। ওগুলো সব রেড লাইটের পরে। বুঝতে পারছো? তাই এটা তো হয়ে গেল ওয়েভ থিওরি। তাহলে ওয়েভ থিওরি একটা কাজ করো, তোমরা এখান থেকে এত অব্দি একটা থার্ড ব্র্যাকেট করে দাও। এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এই ইনফরমেশন গুলো করে রাখবে। কিন্তু স্যার পার্টিকেল থিওরি অনুযায়ী এখান থেকে আর একটা থার্ড ব্র্যাকেট করো। পার্টিকেল থিওরি অনুযায়ী লাইট হচ্ছে ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি, যারা কিনা স্ট্রেট লাইনে চলে। স্ট্রেট লাইন, ভেরি হাই স্পিডে স্ট্রেট লাইনে চলে। তাহলে আর এই পার্টিকেল গুলোর একটা স্পেশাল নাম আছে ফোটন। ফোটন পার্টিকলস। এটুকুনি বুঝলাম। তাহলে স্যার ওয়েভ থিওরি কোনটা কাজে লাগবে আমাদের? স্যার কোনটা কাজে লাগবে? দেখো আমাদের কাজে দুটাই লাগবে। মানে এখন ছোট ক্লাসে তোমাদের ওয়েভ থিওরি লাগবে, হ্যাঁ। এখন ছোট ক্লাসে মানে ক্লাস 10-এ তোমাদের হচ্ছে আহ কোথায় গেল, তোমাদের ওয়েভ থিওরি দিয়েই লাগবে। কারণ ছোট ক্লাসে তুমি পড়ছো হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এগুলো পড়ছো। আর এগুলো জিনিস ওয়েভ থিওরি দিয়েই প্রুফ করা যায়। মিররে যে লাইটের রিফ্লেকশন হচ্ছে, হ্যাঁ হচ্ছে, তেন হচ্ছে, ওগুলো ওয়েভ থিওরি দিয়েই প্রুফ করা যায়। আর বড় হয়ে যদি তোমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, বড় হয়ে তোমাদেরকে পড়তে হবে অনেক জিনিস, যেরকম ধরে নাও পোলারাইজেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে, না সরি, পোলারাইজেশন না, হ্যাঁ কাস্টিং অফ শ্যাডো, তারপরে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এগুলোর জন্য আবার লাগবে হচ্ছে তোমার পার্টিকেল থিওরি। এই জিনিসগুলোর জন্য আবার পার্টিকেল থিওরি লাগবে। তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করো, কোন থিওরি গুলো প্রুফ করার জন্য ওয়েভ থিওরি লাগে। কি কি দেখে নাও? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, তারপরে হচ্ছে ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন। এই জিনিসগুলো প্রুফ করার জন্য লাগবে হচ্ছে তোমার ওয়েভ থিওরি।
ওয়েভ থিওরি। আর কোনগুলোর জন্য পার্টিকেল থিওরি লাগবে? এই যে দেখো, কাস্টিং অফ শ্যাডো, শ্যাডো কিভাবে তৈরি হয়, অবজেক্টের যেই দিকে লাইটের পার্টিকেল গুলো পড়ছে ওই দিকটা দেখা যাচ্ছে, অপোজিট সাইডে লাইটের পার্টিকেল গুলো যাচ্ছে না, তাই ওইদিকে শ্যাডো হচ্ছে। কথাটা বুঝলাম? তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট, এগুলোর জন্য তোমার লাগবে হচ্ছে পার্টিকেল থিওরি। তাহলে এখান থেকে এত অব্দি কোনগুলোতে পার্টিকেল থিওরি লাগে ওটা। রিফ্লেকশন সবাই জানো, আগে বলো, রিফ্লেকশন মোটামুটি সবাই জানো। এই যে ধরো লাইট থেকে বটলের মধ্যে, বটলের উপরে কিছু লাইট এসে পড়ছে, বটল থেকে কিছু লাইট ব্যাক করে রিফ্লেক্ট হয়ে তোমার চোখে যাচ্ছে, এটা রিফ্লেকশন থিওরি। রিফ্র্যাকশন থিওরি কি? লাইট ধরো জলের মধ্যে ঢুকছে, এবার লাইট যখন স্ট্রেট লাইনে আসলো কিন্তু লাইটটা এবার একটু বেঁকে গেল, এটা রিফ্র্যাকশন বলে। জলের মধ্যে লাইট বেঁকে বেন্ড হয়ে যায়। ডিফ্র্যাকশন কি আবার স্যার? ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এটাকে ডিফ্র্যাকশন বলে, এই জিনিসটাকে ডিফ্র্যাকশন বলে। কি স্যার? ধরো না এখানে একটা পর্দা আছে, এখানে একটা পর্দা আছে, এই পর্দার এখানে একটা ছোট্ট গ্যাপ আছে, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ তো? দেখ, ছোট্ট একটা গ্যাপ আছে। তো এখান থেকে একটা টর্চ লাইট থেকে তুমি লাইট এরকম করে ছাড়লা, লাইট গুলো এরকম করে স্ট্রেট লাইনে আসলো, এরকম করে স্ট্রেট লাইনে আসলো, কিন্তু এই ফুটোটো দিয়ে যাওয়ার সময় লাইট গুলো এরকম ভাবে ছড়িয়ে যায়, বুঝলা? এটাকে ডিফ্র্যাকশন বলে। আর আরেকটা কি আছে ডিফ্র্যাকশনের পরে, কি আছে? ইন্টারফিয়ারেন্স। এই যে এটাকে ইন্টারফিয়ারেন্স বলে, এটাকে ইন্টারফিয়ারেন্স বলে। দেখো, এখান থেকে লাইট স্ট্রেট লাইনে আসলো, হ্যাঁ কি না? তারপরে এই যে ছোট্ট যে ফুটোটা আছে, ফুটোটা দিয়ে যাওয়ার সময় কি বললাম, লাইট গুলো ছড়াচ্ছে। এবার ছড়াতে ছড়াতে এখানে আরেকটা পর্দা রেখেছো, যেখানে আবার দুটো ফুটো আছে, এখানে আবার দুটো ফুটো আছে, হ্যাঁ কি না? তো এই ফুটো দিয়ে লাইটটা যাওয়ার সময় আরো ছড়াবে, ইয়েস অর নো? এখান দিয়ে যাওয়ার সময় আরো ছড়াবে, কিন্তু ছড়ানোর সময় কি হচ্ছে দেখো, এই যে আগের লাইটের সাথে, এই যে আগের লাইট গুলোর সাথে পরের ফোটোটার লাইট গুলোর দেখো ক্রসিং হচ্ছে, বোঝা যাচ্ছে? এখানে এই যে ক্রসিং হচ্ছে, যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা যে ক্রসিং হচ্ছে দেখা যাচ্ছে, এটাকে ইন্টারফিয়ারেন্স বলে। এত ডিপ তোমাদের লাগবে না, খালি এক্সাম্পল যেহেতু দেওয়া আছে তাই আমি ছবি দিয়ে দেখাচ্ছি। কিন্তু পার্টিকেল থিওরি দিয়ে কি প্রুফ করতে হয়? এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট লেখা আছে না, ফটো ইলেকট্রিক এফেক্ট। স্যার ফটো ইলেকট্রিক এফেক্ট কি? যখন কোনো মেটালের উপরে, দেখতে পাচ্ছ মেটাল, এবার মেটালের মধ্যে তো, মেটালের অ্যাটমের মধ্যে প্রোটন আছে, ক্লাস 9-এ পড়েছিল না? প্রোটন আছে, ইলেকট্রন আছে, হ্যাঁ কি না? তো যখন কোনো লাইট কোনো মেটালের উপরে এসে পড়ে, তখন ওই মেটাল থেকে ইলেকট্রন বের হতে হয়। এই লাইটের মধ্যে, এই লাইটটা খুব হাই এনার্জির লাইট হতে হবে, এটাকে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো মানে কি? লাইট, লাইটের জন্য ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, ইলেকট্রিক, তাই এটাকে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট। কিন্তু কিসের উপরে পড়তে হবে লাইটটা? মেটালের উপরে পড়তে হবে। অ্যাটমের মধ্যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো থাকে, জানো তো? তো মেটালের উপরে, মেটালের অ্যাটমের মধ্যে প্রোটন আছে, ইলেকট্রন আছে, হ্যাঁ কি না? যদি কোনো হাই এনার্জির লাইট যেমন ধরো ওই যে এক্স রে, গামা রে বললাম না, ওই লাইট গুলো এসে যদি মেটালের উপরে পড়ে, তাহলে মেটালের অ্যাটম থেকে ইলেকট্রন গুলো ছুটে ছুটে এরকম ভাবে বাইরে এমিট হয়, বাইরে বের হয়। এই ঘটনাটাকে লাইটের ফটো ইলেকট্রিক এফেক্ট বলে। লাইটের এই এফেক্টটাকে ফটো ইলেকট্রিক এফেক্ট বলে। এফেক্টটা কার উপরে হচ্ছে? মেটালের উপরে হচ্ছে। এগুলা অত লাগবে না, এক্সাম্পল দেওয়া আছে, তোমরা তো শুধু মুখস্থ করতে অসুবিধা হবে জন্য আমি এই ছবিগুলো নিয়ে এসে দেখালাম। বুঝতে পারলে তো? ফটো ইলেকট্রিক এফেক্ট, কাস্টিং অফ শ্যাডো, একটু ইমাজিন করে নাও ছায়া পড়ছে, এগুলো সব কি দিয়ে প্রুফ করা হয়? পার্টিকেল থিওরি দিয়ে প্রুফ করা হয়। ডান? আচ্ছা, এবার আহ ব্যাপারটা হচ্ছে কি, এখন নতুন একটা কনসেপ্ট বেরিয়েছে, নতুন না, অনেক দিনের পুরনো, কিন্তু এখন বেশি ভাইরাল হচ্ছে, যেটার উপরে বেস করে তোমরা ওপেন হাইমার সিনেমার নাম শুনেছো? যেটার উপরে অ্যাটমিক বম কিভাবে ডিসকভার হলো, হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটমিক
তো ওটার যে সায়েন্টিস্ট ওপেনহাইমার, তো ওপেনহাইমার ছিল একজন কোয়ান্টাম থিওরির সায়েন্টিস্ট, কোয়ান্টাম থিওরি অফ লাইট। আরো মানে ইয়েতে আরো ডিপে, মলিকুলার লেভেলের আরো ডিপে। তো এই কোয়ান্টাম থিওরিতে আবার কিন্তু দুটাই লাগে, মানে ওয়েভ থিওরি আর পার্টিকেল থিওরি দুটাই লাগে লাইটে, এরকম। এটা আমি জাস্ট মানে এটা ইয়ে সব হাইলাইট করবো না, হ্যাঁ, আগে দেখবো, আমি বলবো হাইলাইট করবো, ব্র্যাকেট গুলো শুধু ইয়ে করো। ডান। তাহলে লাইট জিনিসটা কি মোটামুটি একটা আইডিয়া হলো। লাইট ওয়েভও হতে পারে, আবার লাইটকে পার্টিকেলও ভাবা যেতে পারে। আমি ইভেন এমন একটা ভিডিও দেখেছি, লাইটের মুভমেন্ট যখন হয়, যখন তুমি দেখো, তুমি যদি অন্যদিকে তাকিয়ে থাকো তখন লাইটের কোনো মুভমেন্ট হয় না। দারুণ ব্যাপার, বুঝতে পারছো? মানে ধরে নাও আমি এই দিকে তাকিয়েছি, তো এবার আমার অপোজিট সাইডে ল্যাপটপটা আছে, ইন রিয়ালিটি এই ল্যাপটপটা নাই আমার কাছে, কথাটা বুঝলা? ইন রিয়ালিটি এই ল্যাপটপটা কিন্তু নাই, এরকম হচ্ছে এখন থিওরি রয়েছে, এগুলোকে কোয়ান্টাম থিওরি। এবার যখনই আমি দেখছি তখন ল্যাপটপটা আবার এখানে চলে আসলো, দারুণ ব্যাপার। আমরা সবাই মিলে যদি অন্যদিকে তাকাই, ভাববা এখানে কিছুই নাই ইন রিয়ালিটি, এটার মধ্যে টাইম ঢুকে যায় ব্যাপারটা। তুমি ভাবো তো, যদি টাইম না থাকতো আমরা কেউই এক্সিস্ট করতাম না। টাইমই হচ্ছে এমন একটা গ্যাপ, ওই গ্যাপটা আসার জন্য আমরা এসেছি এনিওয়ে। তাহলে রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট কি? যে কোনো একটা অবজেক্ট হোক, যে কোনো একটা অবজেক্ট হোক, এই অবজেক্টটা মনে করো এখানে একটা অবজেক্ট আছে, ঠিক? সেটা তুমি একটা মানে আয়না ধরতে পারো, একটা দরজা ধরতে পারো, বা যাই হোক, একে আমি মিডিয়াম টু বললাম, মিডিয়াম নাম্বার টু, ঠিক আছে? এবার এদিক থেকে মনে করো লাইট আসছে, এদিক থেকে মনে করো লাইট আসছে, লাইট, লাইটটা কি দিয়ে আসছে? এয়ার এর মধ্যে দিয়ে আসছে, হ্যাঁ কি না? এয়ার কে আমি বললাম মিডিয়াম নাম্বার ওয়ান, মিডিয়াম নাম্বার ওয়ান। তাহলে লাইট যখন, মন দিয়ে শুনবা, লাইট যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে ফল, মানে আর একটা মিডিয়ামের উপরে পড়ে যদি আবার আগের মিডিয়ামে চলে আসে, মিডিয়াম টু থেকে আবার মিডিয়াম ওয়ানে চলে আসে, কথাটা বুঝলা? তাহলে ওটাকে বলা হয় রিফ্লেকশন। আর যদি মিডিয়াম ওয়ান থেকে এসে মিডিয়াম টু এর ভিতরে যদি ঢুকে যেত, তাহলে ওটা বলতো রিফ্র্যাকশন, ওটা পরের চ্যাপ্টার। রিফ্লেকশন মানে টোটালি টার্ন ব্যাক করে চলে যাবে, মিডিয়াম ওয়ানেই আবার ফিরে চলে আসবে, তাহলে ওটা হচ্ছে রিফ্লেকশন। তাহলে রিফ্লেকশন কি? দ্য প্রসেস অফ সেন্ডিং ব্যাক, মানে ব্যাক করে দেওয়া, দ্য লাইট রেজ হুইচ ফল অন দ্য সারফেস অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। ক্লিয়ার হলো কিনা বলো? তো এই রিফ্লেকশনের সব থেকে আমাদের মেইন যেটা পড়তে হবে, মিররের মধ্যে রিফ্লেকশন, আর কোনো কিছু পড়তে হবে না, বটল হেন তেন এগুলো আমাকে পড়তে হবে না, মিররের রিফ্লেকশনই আমাদের পড়তে হবে। তো এখানে এই ছবিটা দেখতেই পাচ্ছ যে এখানে এ হচ্ছে লাইট সোর্স, ওখান থেকে অ্যারো গুলো ফলো করবা, এখান থেকে লাইটটা এইদিকে আসলো, মিররের উপরে পড়লো, এই যে ও পয়েন্টের উপরে, মিররের উপরে পড়লো, আর টার্ন ব্যাক করে বি লাইন বরাবর চলে আসলো, তাই কি না? তাহলে এখানে দুটা লাইন পাচ্ছি, একটা হচ্ছে এ ও, তাই কি না? আবার এইদিকে একটা লাইন পাচ্ছি যেটার নাম হচ্ছে ও বি। তাহলে এরকম করে লাইট রিফ্লেক্ট করে, এ ও দিয়ে আসলো, ও বি দিয়ে বের হয়ে গেল। তো এই গোটা ব্যাপারটা এখানে, এই গোটা ব্যাপারটা এখানে জাস্ট বলা আছে, এটা রিডিং করে রাখবা, আর লিখে রাখো, আর মানে রিডিং, মুখস্থ টুখস্থ করতে হয় না অত। এগুলো বুঝতে হয়, ফিজিক্সে মুখস্থের অত কিছু নাই, বুঝতে হবে, কারণ ফিজিক্স কিন্তু সব মুখস্থের উপরে বেস করে কিন্তু কোয়েশ্চেন হবে না, কতটা বুঝলা তার উপরে বেস করে কোয়েশ্চেন হবে। এইবার চলে আসো হচ্ছে আহ এগুলো সব রিডিং করবা, এগুলো সব রিডিং করবা ভালো করে।
যে আমাদের ঘরের মধ্যে বলছে কি যে কোনো রুমের মধ্যে, হ্যাঁ, কোনো রুমের মধ্যে যত অবজেক্ট আছে লাইট জ্বালালে সেই অবজেক্ট গুলোকে আমরা দেখতে পাই কেন? তো মনে করো রুমের মধ্যে কোনো একটা চেয়ার আছে, টেবিল আছে, ওয়াল আছে, তো এগুলো সবগুলোকে দেখতে পাই কেন? কারণ লাইট হচ্ছে রিফ্লেক্ট করে স্ক্যাটার হয়ে যাচ্ছে। স্ক্যাটার মানে কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা জিনিসগুলোকে, তার মানে কি সব জিনিসই কম বেশি লাইটকে রিফ্লেক্ট করে, সেটা কালো কালারের হোক, হোয়াইট কালারের হোক, যাই হোক না কেন। তো কোনো কোনো অবজেক্টের অবজেক্ট একদম পলিশড হয়, একদম চকচকা হয়, যেমন মিরর বলো, কোনো মেটাল বলো, হ্যাঁ কি না? আবার কোনো কোনো অবজেক্ট হচ্ছে আনপলিশড হয়, মানে ডাল সারফেস থেকে খসখসা হয়। যেমন একটা ওয়াল, ওয়ালকে দেখে মনে হচ্ছে প্লেন, কিন্তু ওয়াল ওয়াল কিন্তু অনেক খসখসা। একটা মিররের মতো একদম চকচকা না। যদি ওয়াল চকচকা হতো তাহলে আমরা নিজেদের মুখ দেখতে পারতাম, কিন্তু ওয়াল অনেক খসখসা। মেঝে বলো, কাঠ বলো, সেগুলো কিন্তু সবই কিন্তু আনপলিশড। তো কম বেশি সব অবজেক্টই কি করে? লাইটকে রিফ্লেক্ট করে। কিন্তু আনপলিশড জিনিসগুলো লাইটকে এমন ভাবে রিফ্লেক্ট করে যে লাইটটা চারিদিকে ছড়ায় যায়, স্ক্যাটার হয়ে যায়। এগুলোর উপরে বেস করে আমরা পড়বো হচ্ছে রেগুলার রিফ্লেকশন আর ইরেগুলার রিফ্লেকশন। হ্যাঁ, পলিশড অবজেক্ট আর আনপলিশড অবজেক্টের ওগুলো আমরা পরে দেখছি। তো স্যার সব থেকে ভালো লাইটকে রিফ্লেক্ট করে কোন মেটাল? সিলভার মেটাল হচ্ছে সব থেকে ভালো লাইটকে রিফ্লেক্ট করে, সিলভার মেটাল। কিন্তু সিলভার মেটাল দিয়ে তাই আয়না বানানো হয়, যে আমরা যে মিরর ইউজ করি এখন, মানে সিলভার তো অনেক দামি ব্যাপার, এখন তাই অত ইউজ হয় না, এখন অ্যালুমিনিয়াম ইউজ হয়। আমি বলছি যেটা, মন দিয়ে শোনো। কি হয়, ভাবো এটা হচ্ছে একটা মিরর, ভাবো এটা হচ্ছে একটা মিরর, এরকম করে আঁকাচ্ছি মিররটা, থ্রিডি করে আঁকাচ্ছি। এরকম ভাবে মিররটা, তো এটা ভাবো একটা হচ্ছে মিরর। তো মিররের এই দিকে মনে করো তুমি দেখতে পাচ্ছ, তুমি মনে করো এখানে আছো, এইদিকে তুমি তোমার মুখটা এইদিকে দেখতে পাচ্ছ। কথাটা বুঝলা? এটা একটু উঠায় দেখালাম ওরকম তো হয় না। তুমি এইদিকে তোমার তোমার ফেসটা দেখতে পাচ্ছ, তার মানে এই সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই দিকটা ফ্রন্ট সাইড, তার মানে এই দিকটা কি? এই দিকটা ব্যাক সাইড, পিছন দিকে। এবার কি হয়, যে মিরর কিভাবে বানানো হয়, মনে করো এটা একটা কাঁচ, কাঁচের ব্যাক সাইডে সিলভারের কোটিং দেওয়া থাকে, আঠা দিয়ে আর কিছু মানে জিনিস দিয়ে সিলভারের কোটিং দেওয়া থাকে, সিলভার। কিন্তু এখন সিলভার তো অনেক দামি, তাই সিলভারের বদলে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। সিলভার, ও সরি, সিলভার ইউজ করা যায় বা অ্যালুমিনিয়াম ইউজ করা যায়, তো এগুলো খুব ভালো লাইটকে রিফ্লেক্ট করে। তাই এই দিক থেকে যখন মানে তোমার ফেস থেকে লাইট রিফ্লেক্ট করে আয়নাতে যখন রিফ্লেক্ট করছে, তখন তোমার চোখে আসলে তুমি তোমার ফেসটাকে দেখতে পাচ্ছ। বুঝলে তো জিনিসটা? তো দেখো এখানে লেখা আছে পলিশড ব্লক অফ সিলভার, মানে সিলভারের একটা পালিশ করা একটা টুকরা রিফ্লেক্টস অলমোস্ট অল দ্য লাইট ফলিং অন ইট, ওর উপরে সব লাইটকে রিফ্লেক্ট করে। এগুলো পড়বা, মানে এগুলো অত আমি যাচ্ছি না। দেখো এখানে অর্ডিনারি মিররের, এই যে অর্ডিনারি মিররস আর মেড বাই ডিপোজিটিং এ থিন লেয়ার অফ সিলভার মেটাল অন দা ব্যাক সাইড অফ প্লেন গ্লাস শিট, মানে প্লেন কাচের পিছন দিকে সিলভারের একটা কোটিং দেওয়া থাকে। তো এই সিলভারটাকে যাতে পিছন দিকে ঘষে যাতে নষ্ট না হয়ে যায়, তাই পিছন দিকে রেড কালারের একটা পেইন্ট করে দেওয়া হয়, যাতে সিলভারটা প্রোটেক্টেড থাকে। ঠিক আছে? তাহলে এখান থেকে এত অব্দি দাঁড়া। আর কি লাগবে? যেহেতু এখন সিলভার অনেক দামি, তাই এখন ইউজ করা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম। কোথায় লেখা আছে? অ্যালুমিনিয়াম মেটাল।
হ্যাঁ, অ্যালুমিনিয়াম মেটাল অ্যাট দ্য ব্যাক অফ দ্য গ্লাস শিট ইনস্টিড অফ সিলভার কোটিং, সিলভারের বদলে অ্যালুমিনিয়ামের এখন ইউজ করা হয় কেন? এই যে বিকজ অ্যালুমিনিয়াম ইজ মাচ চিপার দেন সিলভার, মানে সিলভারের থেকে অনেক মানে দাম কম। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে রাখো। কি এগুলা একবার পড়লে মুখস্থ থাকবে তো? এগুলা মুখস্থ করতে যাবা না, এগুলা মুখস্থ করলে কিন্তু আসল জিনিস ভুলে যাবা। তাই এগুলা কিন্তু রিডিং, আশা করি এগুলা রিডিং করলে সারা জীবন মনে থাকবে। আচ্ছা, তারপরে চলে আসো, এগুলা আর কিছু লাগবে না, ডাইরেক্ট চলে আসো রিফ্লেকশন অফ লাইট ফ্রম প্লেন সারফেস অর প্লেন মিরর। এত কিছু, এগুলা কিচ্ছু লাগবে না, মেন আমার কথা শুনবা। এখানে অনেক কিছু ইয়ে করা আছে। ছবি টবি তো দেওয়া নাই, ছবি পরে আজ পরের দিকে ছবি আছে মনে হয়। এনিওয়ে, প্রথমে দেখো, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে একটা প্লেন মিরর। হুম, মিররকে, মিররের ওয়ার্ডটা কোন লেটার দিয়ে শুরু? এম দিয়ে। তাই মিররকে জেনারেলি এম, এম ড্যাশ, এই যে উপরে এরকম একটা দাগ দেওয়াকে ড্যাশ বলে। এম, এম ড্যাশ দিয়ে আমি ডিনোট করলাম। শুনছো তো? এইখানে ভালো করে শুনবা সবাই। এবার কোনটা মিররের ফ্রন্ট সাইড আর কোনটা মিররের ব্যাক সাইড সেটাকে দেখানোর জন্য, যেটা ব্যাক সাইড ওইদিকে আমরা এরকম দাগ দাগ দিয়ে দিই। তার মানে এই দিকটা হচ্ছে ব্যাক সাইড, যেই দিকে সিলভারের কোটিং আছে, এই দিকে আমরা ফেস দেখবো না। তাহলে এটা হয়ে গেল মিররের ব্যাক সাইড, ব্যাক সাইড। তাহলে এই দিকটা হয়ে গেল মিররের ফ্রন্ট সাইড, সামনের দিকটা। এদিকে হচ্ছে সামনের দিকটা। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে ধরে নাও কোনো একটা অবজেক্ট এ থেকে লাইট আসছে, ঠিক। আবার কোনো একটা অবজেক্ট, মনে করো এটা একটা পেন্সিল, দেখা যাচ্ছে পেন্সিলটা, মনে করো এ বি, এ বি থেকে মনে করো লাইট আসছে, এ বি থেকে মনে করো লাইট আসছে। জিনিসটা আমি এরকম ভাবে কি করলাম যে এইরকম কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা পয়েন্ট থেকে যদি লাইট আসে ওটাকে বলে পয়েন্ট অবজেক্ট, ওটাকে পয়েন্ট অবজেক্ট বলে। আগে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। কোনো একটা ছোট্ট পয়েন্ট থেকে লাইট আসছে, তাহলে ওটাকে কি বলবো? পয়েন্ট অবজেক্ট। আর যদি এরকম বড় কোনো অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট মানে লাইট আসে, তাহলে ওটাকে লার্জ অবজেক্ট বলবো, তাহলে ওটাকে লার্জ অবজেক্ট বলবো। ঠিক আছে, এইটুকুনি বুঝলা কিনা বলো? তো এখন আমরা প্লেন মিররের রিফ্লেকশন বোঝার জন্য আমরা পয়েন্ট অবজেক্ট ইউজ করবো। কোন অবজেক্ট ইউজ করব? পয়েন্ট অবজেক্টকে। কোনো পেন্সিল বা কোনো গাছ বা কোনো মানুষকে না, ছোট্ট একটা পয়েন্ট থেকে লাইট আসছে এরকম ভাবে ইমাজিন করবো। ভাবো পয়েন্টটা হচ্ছে এটা, এই পয়েন্টটার নাম দিলাম হলো এ। ঠিক আছে, পয়েন্টটার নাম দিলাম এ। তো এখান থেকে লাইট আসলো, লাইটের এই একটা রে আসলো। এখানে অ্যারোটা ভালো করে লক্ষ্য করতে হবে, কোন দিকে লাইট যাচ্ছে এগুলো অ্যারো দিয়ে ভালো করে ডিনোট করতে হয়। যে মিররের উপরে যে পয়েন্টটাতে পড়লো সেই পয়েন্টটাকে আমি নাম দিলাম ও। এবার মিরর থেকে এই লাইটটা রিফ্লেক্ট করে আবার চলে যাচ্ছে, বি তে চলে যাচ্ছে। এবার অ্যারোটা দিলাম এই দিকে। তাহলে এইটা হচ্ছে সোর্স, এ হচ্ছে সোর্স, তাই কি না, যেখান থেকে লাইটটা বেরোচ্ছে। আর বি হচ্ছে ভাবো রিফ্লেকশন, বি হচ্ছে রিফ্লেক্টেড হচ্ছে। বি ভাবো রিফ্লেক্টেড হচ্ছে, ওটা সোর্স না। তাহলে এবার কি, ও কে বলে হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। ও কে কি বলে? পয়েন্ট অফ ইনসিডেন্স, যেই পয়েন্টটাতে লাইটটা এসে পড়লো। এবার যেই লাইটটা এসে পড়লো এটাকে বলে ইনসিডেন্ট রে। আমি কিন্তু খুব সহজ বাংলা ভাষায় বলছি। যেই পয়েন্টটা এসে পড়লো ওটা, যেই লাইট,
লাইটটা এসে বললো ওটাকে কি বলে, ইনসিডেন্ট রে। তাহলে ইনসিডেন্ট রে লাইট শুরু হলো এ থেকে, শেষ হচ্ছে ও তে, তাই কি না? তাহলে নাম কি হবে, এ ও। বুঝতে পারলাম? আর ও থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে বি দিয়ে চলে যাচ্ছে, তাহলে যেটা রিফ্লেক্ট হচ্ছে ওটাকে বলে রিফ্লেক্টেড রে। ওটাকে বলে রিফ্লেক্টেড রে। তাহলে রিফ্লেক্টেড রে শুরু হলো ও থেকে, শেষ হচ্ছে বি তে, তাহলে ওটার নাম দিব ও বি। আবার বি ও বলো না কিন্তু, বি ও মানে কি উল্টা দিকে হয়ে গেল তো, এগুলো মাথায় রাখতে হবে। ও থেকে শুরু হচ্ছে বি তে যাচ্ছে, তাহলে ও বি নাম দিবা, বি ও নাম দিও না। হলো? আচ্ছা, এবার এই প্লেন মিররটাকে, এই যে মিররটা যে আছে মিরর, এই মিররটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন ধরি, এই স্ট্রেট লাইনের উপরে যদি আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি একটা লাইন ড্র করি, মানে তোমার হচ্ছে পারপেন্ডিকুলার এইভাবে, এমন ভাবে লাইনটা ড্র করব যাতে ওটা ও পয়েন্টের উপরেই হয়। তাহলে এই যে লাইনটা ড্র করলাম, এটা মিররের সাথে, এই যে মিররের সাথে 90 ডিগ্রি হয়ে আছে। কথাটা বুঝলা তো? এইদিকে 90 হলে এইদিকেও কত হবে, 90 ডিগ্রি হবে। কোন পয়েন্টের উপরে আঁকালাম, ও পয়েন্টের উপরে আঁকালাম, মিররের ও পয়েন্টের উপরে, মানে পয়েন্ট অফ ইনসিডেন্সের উপরে আমি এই 90 ডিগ্রি করে এই স্ট্রেট লাইনটা ড্র করলাম। এটাকে বলা হচ্ছে নর্মাল, এটাকে বলে নর্মাল। তাহলে নর্মালটা যেহেতু এন দিয়ে শুরু, তাই এটার নাম দিলাম এন। তাহলে শুরু হচ্ছে ও থেকে, শেষ হচ্ছে এন এ, তাহলে এটার নাম কি হবে, ও এন। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো এগুলা? আচ্ছা, তাহলে দেখো তো, এই যে ইনসিডেন্ট রে আর এই যে নর্মাল, এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো না? এটাকে যেহেতু ইনসিডেন্ট রের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এইটুকুনি বুঝতে পারলাম? আবার এইদিকে যে রিফ্লেক্টেড রেও দেখো, এই নর্মাল যে লাইনটা আছে ওখানেও আর একটা অ্যাঙ্গেল বানাচ্ছে, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। দীপিকা বুঝতে পারছো তো? একদম পাতি বাংলা ভাষায় বলছি কিন্তু, কোনো অসুবিধা থাকলে তাও জিজ্ঞাসা করো। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তাহলে এটাকে অ্যাঙ্গেল আই বলে, ইনসিডেন্স নাম কথাটা আই দিয়ে শুরু, তাই অ্যাঙ্গেল আই। আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন কি দিয়ে শুরু, আর, তাই এটাকে অ্যাঙ্গেল আর বলে। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনকে আর দিয়ে, স্মল হাতের আর, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে স্মল হাতের আই দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমি তোমাদের বইয়ের বাইরে কিছু জিনিস বলি। দেখো, এইটা তো হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, হ্যাঁ, যেটা এই যে নর্মালের উপরে লাগছে আর এইদিকে ইনসিডেন্ট রের উপরে লাগছে। কিন্তু আমি যদি এটা নর্মাল থেকে এক্সটেন্ড করে এত দূর বলি, এত দূর এই যে মিরর অব্দি যদি বলি, তাহলে এটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। কিন্তু কারণ এই লাইনটা পারপেন্ডিকুলার করে ড্র করা হয়েছে। শুধু এইটুকুনিটা হচ্ছে, শুধু এইটুকুনি হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, গোটাটা কিন্তু কত, 90 ডিগ্রি। এখানে এইটুকুনি হচ্ছে আর, এই যে এইটুকুনি হচ্ছে আর, কিন্তু এটাকে যদি এক্সটেন্ড করে গোটাটা বলি তাহলে কত, তাহলে কিন্তু 90 ডিগ্রি। এগুলা লাগবে, কেন লাগবে, কারণ এগুলো হচ্ছে ম্যাথ করার সময়। এইটুকুনি ক্লিয়ার? তাহলে এই যে এত সিম্পল ব্যাপারটা, এই এত সিম্পল ব্যাপারটাই কিন্তু এইখানে ভেড়াইছে, এই এত বড় করে। তো এগুলা কি মুখস্থ করতে হবে, একবার রিডিং করলেই হয়ে যাবে। দেখো তো, আমি তোমাদেরকে বলি তো, এইদিকে দেখবা, এখন বইতে না, এইদিকে দেখো, কিছু দাগাতে টাগাতে হবে না। মিররকে আমি এম এম ড্যাশ বললাম, হুম, তারপরে যেই লাইটটা ইনসিডেন্ট রেকে আমি এ ও বললাম, হ্যাঁ, তারপরে হচ্ছে ওটাকে কি বলে, পয়েন্ট অফ ইনসিডেন্স বললাম।
আচ্ছা, তারপরে হচ্ছে ও থেকে লাইটটা রিফ্লেক্ট করে বি তে গেল, তাহলে ও বি কে আমি রিফ্লেক্টেড রে বললাম, তাই কি না? আচ্ছা, তারপরে পারপেন্ডিকুলার করে যে লাইনটা ড্র করলাম ও এর উপরে, দ্য নর্মাল ইজ এ লাইন রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার টু দ্য মিরর সারফেস এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স, মানে ও এর উপরে যে 90 ডিগ্রি করে যে লাইনটা ড্র করলাম ওটাকে কি বলে? নর্মাল। তো নর্মালকে ও এন বললাম না? ও এন, নর্মাল এন দিয়ে শুরু, ও থেকে শুরু এন এ শেষ, তাহলে ও এন। তারপরে আমি তোমাদেরকে বললাম কি, ইনসিডেন্ট রে আর নর্মালের মাঝে যে অ্যাঙ্গেলটা হয় ওটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটা আহ, ইয়ে ডিনোট করা হয় আই দিয়ে, তাই কি না? লেটার আই দিয়ে, হ্যাঁ, যেটাকে ডিনোট করা হয় হচ্ছে লেটার আই দিয়ে। আর রিফ্লেক্টেড রে আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় ওটাকে বলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যেটাকে ডিনোট করা হয় লেটার আর দিয়ে। ঠিক আছে, তাহলে ওইদিকে এ ও এন হয়ে যাবে আই, আর এইদিকে এন ও বি হয়ে যাবে আর। এ ও এন আর এন ও বি না বুঝতে পারলে দেখো, এই যে এ ও এন, এই যে এন, বুঝলা? শুরু এ, ও হয়ে এন এ শেষ, তাহলে কোনটা হলো? এটা হলো। তাহলে এ ও এন হচ্ছে এই যে আই, বুঝলো তো? সেরকমই এন ও বি, তাহলে কোনটা হবে? এই যে এটা হবে, এই যে এন ও বি, এই যে এন শুরু এখান থেকে এন, এই যে এখানে ও, আর এই দিকে চলে আসলো বি, তাই না? এই যে বি, তাহলে এটা কোনটা হলো? এই যে এটা হলো না? আর হলো এই অ্যাঙ্গেলটা হলো, তাহলে এটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ডান। তাহলে এটা কি এরকম লাইন বাই লাইন কি এত বড় মুখস্থ করতে হয় এগুলা? এগুলা কিন্তু পরীক্ষায় এইভাবে কোনোদিনও আসবে না। এগুলা একবার রিডিং করে রাখবা কোনটা কি। তো স্যার আমাদেরকে কি এরকম এ বি সি এম এন ও এগুলা এইভাবেই করতে হবে না? তোমরা নিজের ইচ্ছা মতো লেটার ইউজ করতে পারো। তাহলে এবার চলে আসো ল অফ রিফ্লেকশন অফ লাইট। ল অফ রিফ্লেকশন অফ লাইট, ল অফ রিফ্লেকশন অফ লাইটে ভালো করে শুনবা। প্রথম লটা তো কোনো ব্যাপার না, ভাবো এটা হচ্ছে মিরর, মিররের ব্যাক সাইড, শুনছো তো? মিররের ব্যাক সাইড। এবার এইদিকে এ থেকে একটা লাইট ও অব্দি আসলো, তারপরে রিফ্লেক্ট হয়ে বি তে চলে গেল। ও এর উপরে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি ও এন, তাহলে এটা হয়ে গেল নর্মাল। তাহলে এ ও এন এটা হয়ে গেল আই, ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এন ও বি এইটা হয়ে গেল আর, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো বলেছে কি, অ্যাঙ্গেল আই সবসময় অ্যাঙ্গেল আর হয়, এটা প্রথম ল। মানে এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এটাও 35 ডিগ্রি হবে প্লেন মিররের ক্ষেত্রে। হুম, ওটা সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে। এটা যেহেতু সহজ তাই এটা আগে বলে দিলাম। এটা কি কোনো অসুবিধা? না না, এমনি বললাম, এক্সাম্পল বললাম, হ্যাঁ। এখন যদি এটা, এখন যদি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ে, ভাবো আরো 10 ডিগ্রি বেশি, তাহলে টোটালটা কত হলো? 45, তাই কি না? তাহলে রিফ্লেকশনও 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেই হবে, মানে আরো 10 ডিগ্রি বেড়ে যাবে, টোটালটা কত হবে? 45ই হবে। টোটালটা সবসময় নর্মাল থেকে নিবা, বুঝলে তো? আচ্ছা, যদি আচ্ছা বলো তো, এটা তো একটা স্ট্রেট লাইন, হ্যাঁ কি না? এটা তো একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের তো কোনো অ্যাঙ্গেল হয় না, স্ট্রেট লাইনকে কি বলে? 180 ডিগ্রি। ইয়েস অর নো, জানো তো এটা? তাহলে স্যার যদি 180 ডিগ্রি বরাবর কোনো লাইট পড়ে, তাহলে ওটা 180, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হ্যাঁ কি না? তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 100, মানে এইটাই হবে। তার মানে এটা সোজাসুজি বের হয়ে যাবে।
মানে কোনো রিফ্লেকশন হবে না। বুঝতে পারলা না? ভাবো এটা হচ্ছে প্লেন মিরর। হ্যাঁ, এবার প্লেন মিরর বরাবরই একটা লাইট পড়লো উপর থেকে, তাহলে কি ওটা তো সোজা বেরোয় যাবে? ওটা কি কোথাও প্লেন মিররে ধাক্কা খাচ্ছে? তাই। তাহলে দেখো, একদম আহ, এই স্ট্রেট লাইনটার কি কোনো অ্যাঙ্গেল আছে? কোনো অ্যাঙ্গেল না থাকলে ওটা কত ডিগ্রি হয় জানো? 180 ডিগ্রি হয়। এইটা এইটা একটু জানতে হবে আগে থেকে। এটা জানো তো? তাহলে স্ট্রেট লাইন হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বরাবরই মানে স্ট্রেট লাইন করেই যদি একটা লাইট পড়ে, তাহলে ওটা 180 ডিগ্রিতেই রিফ্লেক্ট হবে। বুঝতে পারলা তো? 180 ডিগ্রিতে যদি ইনসিডেন্স হয়, তাহলে 180 ডিগ্রিতেই রিফ্লেকশন হবে। আর 180 ডিগ্রি মানে স্ট্রেট লাইন, তার মানে ওটা স্ট্রেট লাইন বরাবরই বের হয়ে যাবে। কথাটা বুঝতে পারলা এবার? পয়েন্ট অফ ইনসিডেন্স এখানে আহ নেই। পয়েন্ট অফ ইনসিডেন্স যেহেতু ওটা প্লেন মিররের কোনো জায়গাতেই পড়ছে না, প্লেন মিররের গা ধরে চলে যাচ্ছে। তাহলে এবার তুমি আহ জিনিসটাকে এইভাবে ইমাজিন করো। জিনিসটাকে এইভাবে ইমাজিন করো। ভাবো এটা হচ্ছে ও, মানে পয়েন্ট অফ ইনসিডেন্স। যদিও এটা পয়েন্ট অফ ইনসিডেন্সে পড়ছে না, তাহলে এই যে 180 ডিগ্রি এইভাবে আসলো, এই যে ও তে আসলো, আবার ও থেকে এইভাবেই চলে গেল, তাই তো? তাহলে গোটা অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। স্ট্রেট লাইন 180 ডিগ্রি। বুঝতে পারলা? এবার তুমি একটু এই অ্যাঙ্গেলটাকে একটু কমাও। ভাবো এটাকে 60 ডিগ্রি করে দাও। এটাকে একটু 60, এই এই যে এইটা ভাবো নর্মাল, হ্যাঁ কি না? তাহলে এটাকে একটু কমায় 60 ডিগ্রি করে দিলাম। আগে এতটা ছিল, এবার একটু কমায় 60 ডিগ্রি করে দিলাম। তাহলে রিফ্লেকশনও 60 ডিগ্রিতেই হবে। এই যে এটাও 60 ডিগ্রি হবে। বুঝা গেল? 60 ডিগ্রি। আরো কমাও। ভাবো এটা 45 ডিগ্রি বরাবর করলাম, 45 ডিগ্রি বরাবর করলাম, তাহলে রিফ্লেকশনও 45 ডিগ্রি বরাবরই হবে। আরো কমে গেল, ঠিক না? এরকম। আচ্ছা, এবার তুমি মনে করো 20 ডিগ্রিতে করো, 20 ডিগ্রি। 20 ডিগ্রিতে ইনসিডেন্স করো, তাহলে 20 ডিগ্রিতেই তোমার রিফ্লেকশন হবে। এই যে এটা এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এটা একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, এটাও কত হবে? 20 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? এটা কিন্তু নর্মাল। এটা কিন্তু এই ডটেড লাইনটা নর্মাল কিন্তু। এটা কিন্তু নর্মাল। আচ্ছা, এরকম কমাতে কমাতে দেখো, এবার দেখো তো, কমাতে কমাতে আরো যদি একদম এইখানে নিয়ে চলে আসি, নর্মালের সোজাসুজি নিয়ে আসি, তাহলে ওটা কত হয়ে গেল বলো তো? 0 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে 0 ডিগ্রি বরাবর যদি কোনো লাইট এরকম ভাবে রিফ্লেক্ট মানে পড়ে, তাহলে 0 ডিগ্রি বরাবরই আবার ব্যাক করে চলে যাবে। তাহলে ওখানে কি, নর্মাল বরাবর যদি কোনো লাইট পড়ে, তাহলে নর্মাল বরাবরই রিফ্লেকশন। এগুলা সবই কিন্তু 0 ডিগ্রিতে ঢুকলো, তাই 0 ডিগ্রি করেই বেরোলো। 0 ডিগ্রি লাইট কখন পড়ে? যদি নর্মাল যে লাইনটা ছিল, হ্যাঁ কি না, একদম ওই বরাবর যদি লাইটটা আসে, তাহলে ওটাকে 0 ডিগ্রি হয়ে লাইটটা পড়ছে, এটা বলা হয়। এটুকুনি বুঝতে পারলাম কি না বলো? তাহলে আমি শুরু করলাম 180 ডিগ্রি থেকে, শেষ করলাম কততে? 0 ডিগ্রিতে। কমাতে 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 একদম নর্মালের গায়ে লাগিয়ে দিলাম। নর্মালের গায়ে লাগিয়ে দেওয়া মানেই কি? 0 ডিগ্রি। এটুকুনি বুঝতে পারলাম কি না? নর্মাল থেকে একটু দূরে সরা, একটা অ্যাঙ্গেল পেলা 20 ডিগ্রি, আরো বাড়াও 45 ডিগ্রি, আরো বাড়াও 60 ডিগ্রি, আরো বাড়াও 180 ডিগ্রি। কিন্তু নর্মালের গায়ে লাগিয়ে দেওয়া মানে কি? ইমাজিন করো, এই যে এইভাবে ইমাজিন করো, এখান থেকে লাইটটা আসছিল এরকম করে, আমি কমাতে 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 নর্মাল বরাবর নিয়ে গেলাম। বুঝলে তো এবার? তাহলে নর্মাল বরাবর যদি আসে 0 ডিগ্রি, তাহলে রিফ্লেকশনও 0 ডিগ্রি হবে। এবার বুঝতে পারলা? হুম। তো এই জিনিসগুলো এবার লাগবে কিন্তু। তাহলে এটা সেকেন্ড লতে লেখা আছে যে ল অফ ইনসিডেন্স
সেকেন্ড লতে লেখা আছে যে দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে আই ইকুয়াল টু আর। যেটা আমি ব্র্যাকেট করছি ওগুলাই একটু পড়বা, বেশি অত পড়ার দরকার নেই, শুধু এইটুকুনি পড়বা। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, দেখে নাও। যদি I 35 হয় আরো 35 হয় হবে, যদি I 45 হয় আরো 45 হবে, হ্যাঁ কি না? এবার দেখো তো, এবার দেখো তো, যদি I 0 হয় তাহলে আরো কত হবে? 0 হবে। তাহলে দেখো তো এখানে অ্যারোটা দেখো তো, এইখানে 0 কখন বলবো? যখন কোনো লাইট নর্মাল বরাবর, নর্মালের সোজাসুজি যদি আসে, তাই না? তাহলে দেখো এটা এই দাগটা নর্মাল, এই নর্মাল বরাবর অ্যারোটা এইদিকে আসলো, আবার এই নর্মাল বরাবরই অ্যারোটা এইদিকে, মানে ওই দিকেই হচ্ছে। বুঝাতে পারলাম তো? তাহলে এখানে কি কি লাগবে? এখানে এইটা রিডিং লাগবে, এইটা রিডিং লাগবে, এটা আর লিখে দাও। আর এইটা ওই যে নর্মাল বরাবর মানে 0 ডিগ্রি, এই যে এখান থেকে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ রে অফ লাইট ফলস নর্মালি, নর্মালি মানে কি পারপেন্ডিকুলারলি অন দা সারফেস অফ এ মিরর, নর্মাল বরাবর। তার মানে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও কত হবে? 0। বুঝা যাচ্ছে তো যেটা বললাম আর কি? তো এখান থেকে মেন যেগুলা বোল্ড করে লাইন, ওগুলা একটু ভালো করে দেখে রেখো। আর এখান থেকে এই যে নর্মাল বরাবর যদি লাইট পড়ে তাহলে ওটাকে একটা অ্যারো দিয়ে দেখালেই হয়, ওয়ান অ্যারো। এক এই দিকে যাচ্ছে ওটা ইনসিডেন্স, আবার ওই লাইনের উপরে উল্টা দিকে আর একটা অ্যারো মানেই রিফ্লেকশন। পারবা তো? এগুলা কিন্তু তোমাকে এত বড় লিখতেও দিবে না, এগুলা কনসেপ্ট, কনসেপ্ট এগুলা লাগবে তোমার অঙ্ক করার জন্য। আচ্ছা, এবার ফার্স্ট ল কি বলেছে? ফার্স্ট ল, ফার্স্ট লটা অনেকেই বুঝতে পারে না। আর ফার্স্ট লটা কনসেপ্ট অনেকেরই ক্লিয়ার থাকে না। এখানে বলেছে কি যে ফার্স্ট ল তো অনুযায়ী, আচ্ছা অন্য ছবি অন্য জায়গায় করি। দেখো এটা প্লেন মিরর, এটা ভাবো ব্যাক সাইড, এটা ব্যাক সাইড, এটা পয়েন্ট ও মানে পয়েন্ট অফ ইনসিডেন্স, এইদিকে ইনসিডেন্স রে, এইদিকে রিফ্লেক্টেড রে, আর এইখানে ভাবো হচ্ছে নর্মাল। বুঝা গেল? এখানে নাম দিলাম এ ইনসিডেন্ট রে, এখানে নাম দিলাম বি রিফ্লেক্টেড রে, শর্টে লিখছি, অ্যারোগুলা দেখবা। হলো তো? আর এটা হচ্ছে নর্মাল। তো বলেছে কি এই যে ইনসিডেন্ট রে মানে কি এ ও, বুঝা গেল? রিফ্লেক্টেড রে মানে কি ও বি, বুঝা গেল? এই যে ও থেকে বি পর্যন্ত রিফ্লেক্টেড রে। আর নর্মাল, হ্যাঁ নর্মাল ধরো ও এন, ও এন। তা বলেছে কি এই তিনটা জিনিস একটা প্লেনের বা একটা সারফেসের উপরেই থাকে। ভাবো সারফেসটা হচ্ছে আমার এই টিভিটা বা বোর্ডটা। জিনিসটাকে প্র্যাকটিক্যালি এইভাবে ভাবো, একটু ব্যাখ্যা করে ভাবো। যে এটা ব্যাখ্যা করে আঁকাচ্ছি এই কারণে, কারণ আমি একটু পরেই একটা জিনিস পেন দিয়ে একটা জিনিস দেখাবো, ওটাতে ক্লিয়ার হবে, কিন্তু ওটা তো ভিডিওতে আসবে না, তাই এখানে দেখাচ্ছি। ভাবো আম, আহ, এইটা হচ্ছে একটা মিরর, 3D করে দেখাই, হ্যাঁ। ভাবো এটা হচ্ছে একটা মিরর, না মিরর না, সরি, এটা ভাবো এটা ভাবো একটা পেপার, এটা ভাবো একটা পেপার, হ্যাঁ। এইবার এই পেপারের উপরে এইদিকে একটা আমি মিরর রেখেছি, এইদিকে একটা মিরর রেখেছি, এটা মিররের ফ্রন্ট সাইড রাখা আছে, হ্যাঁ। বুঝা যাচ্ছে তো? এবার এই দিক থেকে আমি একটা লেজার লাইট দিয়ে এই দিক থেকে একটা রে ছাড়লাম, এই যে রে ছাড়লাম, তাহলে এটা এ যেখানে পড়লো সেটা হচ্ছে ও, হ্যাঁ কি না? আর ওইটা এই বি বরাবর এই দিক দিয়ে বের হয়ে গেল। আর এই পেপারের উপরে আমি একটা, এই পেপারের উপরে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম এরকম করে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ও এন। তো বলেছে কি যে এ ও মানে ইনসিডেন্ট রে, তারপরে ও বি মানে রিফ্লেক্টেড রে, আর ও এন মানে নর্মাল,
এই তিনটা একই সারফেসের উপরে থাকবে, সেই সারফেসটা হচ্ছে এই পেপারটা। বুঝতে পারলা এইটুকুনি? দেখো, ভাবো আমি এবার হাতে করে দেখাচ্ছি পেন দিয়ে। ভাবো এটা হচ্ছে ইনসিডেন্ট রে, ঠিক আছে? এইটা ভাবো হচ্ছে রিফ্লেক্টেড রে, বুঝা গেল? আর এর মাঝখানে কি বসালাম? নর্মাল। এই তিনটা একই সারফেসে আছে, এই যে সারফেসটা হচ্ছে আমার বডিটা, ভাবো। বুঝা গেল এবার? তিনটা একই সারফেসে আছে, এবার বুঝা গেল? হ্যাঁ, এইটা সারফেস। এটা এরকম হবে না যে নর্মালটা এরকম বেঁকা, তাহলে তো ওটা অন্য সারফেসে চলে গেল। বুঝা যাচ্ছে? বা রিফ্লেক্টেড রেটা এইদিকে চলে গেল, ওরকম হবে না। তিনটা একই সারফেসে থাকবে। এই যে এটা হচ্ছে সারফেসটা, আমার হাতটা এরকম বরাবর সোজাসুজি, একটু বেঁকে যাচ্ছে, যাই হোক। বুঝা গেল? এইটা হচ্ছে ওই সারফেসটা। কখনো এরকম টেরা বেঁকা এরকম হবে না, যে তিনটা একই সারফেসে থাকবে। সারফেসটার কনসেপ্টটা বুঝতে পারলে? এটা জানতে আগে এইভাবে খালি মুখস্থ করে দিছি। এই যে সারফেসটা মানে হচ্ছে এইটা। তাহলে এইটা হয়ে গেল তোমার ফার্স্ট ল। এটা হচ্ছে তোমার ফার্স্ট ল। ফার্স্ট লতে তাহলে কি লেখা আছে? দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড রে and the normal all lies on the same plane। বাকি ডেমনস্ট্রেশনটা মানে কোনটা এ ও, কোনটা বি ও বি, কোনটা ও এন, ওগুলা বলা আছে, ওগুলা রিডিং করে রাখলেই হবে। এটুকুনি ক্লিয়ার? নেক্সট, তাহলে এবার কি আছে? রেগুলার রিফ্লেকশন এন্ড ডিফিউজ রিফ্লেকশন অফ লাইট। রেগুলার রিফ্লেকশন এন্ড ডিফিউজ রিফ্লেকশন, এটা ঠিক এইভাবে বোঝো। এদিকে দেখো, আমি আমার মতো করে বুঝাচ্ছি। ভাবো এটা হচ্ছে একটা প্লেন মিরর, যদি প্লেন সারফেস হয় তাহলে এদিক থেকে ইনসিডেন্ট রে, এদিক থেকে রিফ্লেক্টেড রে, একই জিনিস হচ্ছে বারবার, তাই কি না? এ ও, আর এইদিকে বি, আর এখানে একটা নর্মাল ড্র করে দিলাম এন। এটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর, তাই তো? তো রেগুলার রিফ্লেকশনে কি হয়? অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হয়, ব্যাস। মানে এটা যদি 35 ডিগ্রি হবে হয়, তাহলে এটাও 35 ডিগ্রি হবে। এটাকে কি বলে? রেগুলার রিফ্লেকশন। রেগুলার রিফ্লেকশনে সবসময় প্লেন সারফেসে হয়, প্লেন, একদম প্লেন। প্লেন মানে ওয়ালটা যে প্লেন, ওই প্লেন না, ওটাও রেগুলার হয় না। প্লেন সারফেসে রেগুলার রিফ্লেকশন হয়। এইটুকুনি বুঝতে পারলা কিনা বলো? ক্লিয়ার? এবার ভাবো সারফেসটা রেগুলার না, সারফেসটা প্লেন না হয়ে এরকম ইরেগুলার। ভাবো তোমার বাড়ির ঘরের ওয়ালটা, স্যার ঘরের ওয়াল তো এরকম হয় না, মলিকিউলার লেভেলে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এরকমই হয়, ইরেগুলার। এই মেঝেটা তো স্যার প্লেন না, এই মেঝেটাও ইরেগুলার, মাইক্রোস্কোপ দিয়ে দেখবা ছোট ছোট উঁচু উঁচু থাকে। তাহলে ব্যাপারটা দেখো তো, এখানে ধরে নাও এখানে আমি এরকম করে করি, এখানে যদি রেগুলার রিফ্লেকশনে যদি প্যারালাল রে এসে পড়ে, প্যারালাল রে এসে যদি পড়ে, তাহলে প্যারালাল ভাবেই রিফ্লেকশন হবে। কথাটা বুঝলা? এইদিকে আমি বললাম যে ধরো, এইদিকে আমি বললাম ও পি কিউ, তিনটা পয়েন্ট অফ ইনসিডেন্স, একটা ও, একটা পি, একটা কিউ। হ্যাঁ, একটা ভাবো এ, একটা ভাবো বি, একটা ভাবো সি। ইনসিডেন্ট রে তিনটা দিলাম, একটা এও, একটা বিপি, একটা সি কিউ। পারলাম? বুঝতে পারছো তো? আর রিফ্লেকশন হচ্ছে মনে করো, ডি ই এফ, এই যে ও ডি পি ই কিউ এফ,
তাহলে রে গুলো যদি প্যারালাল ভাবে আসে, মানে এ ও প্যারালাল টু বি পি প্যারালাল টু সি কিউ, মানে এই রে এই রে এই রে এই রে তিনটাই প্যারালাল, প্যারালালের সিম্বল এরকম দুটো দাগ দিয়ে দেখানো হয়, তাহলে রিফ্লেক্টেড রে গুলো প্যারালাল হবে। মানে এই যে ও ডি, এই রেটা ও ডি প্যারালাল টু পি পিই প্যারালাল টু কিউ এফ। বুঝতে পারছো কিনা বলো? এই যে এই রেটা ওডি, এই রেটা দেখো তো কোথা থেকে শুরু, পি ই, আর এই রেটা কোথা থেকে শুরু, কিউ এফ। বুঝতে পারলে তো? এটাও প্যারালাল হবে, এটা হচ্ছে রেগুলার রিফ্লেকশনের নেচার। কিন্তু যদি তোমার আনইভেন সারফেস হয়, আনইভেন সারফেস যদি হয়, তাহলে যদি এরকম ভাবে প্যারালাল রে যদি আসে, আমার ইয়েটা আঁকানোটা ধরো অ্যাকুরেট না হতে পারে, ইমাজিন করো এগুলো স্ট্রেট লাইন এ বি সি, ঠিক তো? এইদিকে মনে করো এ ও বি পি সি কিউ। আচ্ছা, এইখানে নর্মালও কিন্তু তিনটা হবে, এখানে এটা একটা নর্মাল N1 নাম দিয়ে দিলাম, এটা N2, এটা N3। তাহলে দেখো নর্মাল গুলাও কিন্তু আবার প্যারালাল, মানে O N1 প্যারালাল টু O N2 প্যারালাল টু O N3, নর্মাল গুলাও দেখো প্যারালাল, এটা 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 এটাও প্যারালাল। ও ও এন তারপরে P N2 তারপরে হবে Q N3, সরি, হ্যাঁ, এটাও প্যারালাল। এবার ব্যাপারটা বুঝলো, ইররেগুলার রিফ্লেকশন মন দিয়ে দেখবা, এটা সোজা, রেগুলার রিফ্লেকশন সোজা কিনা? ইররেগুলার রিফ্লেকশনটা ভালো করে বুঝো। ইররেগুলার রিফ্লেকশনের রে গুলো প্যারালাল ভাবে আসে ঠিকই, মানে এ ও প্যারালাল টু বি পি প্যারালাল টু সি কিউ, বুঝাতে পারলাম? কিন্তু রিফ্লেকশন এরা দেখা গেল এখান থেকে এই দিকে হয়ে গেল, এখান থেকে এই দিকে হয়ে গেল, এই দিক থেকে আহ মনে করো এই দিকে হয়ে গেল, এরকম ইরেগুলার ভাবে হচ্ছে। এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ। তাহলে ও ডি, বুঝাতে পারলাম ও ডি কোনটা, ও থেকে ডি পর্যন্ত বোঝা গেল। আর এইদিকে পি থেকে ই, বোঝা গেল। রিফ্লেক্টেড রে গুলো দেখাচ্ছি, রিফ্লেক্টেড রে গুলো সব, আর এগুলো ছিল ইনসিডেন্ট রে। আর এইদিকে কিউ এফ, কিউ এফ, এরা এরা প্যারালাল হলো না, প্যারালাল না হওয়াকে এরকম করে কেটে দিতে হয়, বুঝতে পারলাম? কিন্তু তোমাকে যদি নর্মাল ড্র করতে হয়, নর্মাল সবসময় এমন ভাবে ড্র করতে হবে যাতে রিফ্লেক্টেড ইনসিডেন্টে আর রিফ্লেক্টেড সেম হয়। মানে তুমি যদি এই ও এর উপরে নর্মাল ড্র করো, তাহলে দেখো তো এই সারফেসটাকে একটু প্লেন ভাবে নিতে হবে, তা সারফেসটা একটু বেঁকা হয়ে আছে, তাহলে তোমার নর্মালটাও বেঁকা করেই ড্র করতে হবে, যাতে করে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম টু সেম হয়। বুঝতে পারলাম? এটা যদি তোমার 20 ডিগ্রি হয়, এটাও 20 ডিগ্রি হতে হবে। তাহলে পি পয়েন্টের যদি আমি উপরে নর্মাল আঁকাই, নর্মালটা এমন ভাবে আঁকাতে হবে যাতে ওই অ্যাঙ্গেল গুলো যাতে সেম হয়। তো দেখো তো পিটাকে একটু বেঁকা ভাবে ভাবো, এই যে এরকম বেঁকা ভাবে প্লেন সারফেস ভাবো, এটা বেঁকা হলেও ওটা প্লেন ভাবতে হবে, ওইটুকুনি জায়গা তো প্লেন, কথাটা বুঝলা? ভাবো এটা হচ্ছে একটা বেঁকা সারফেস, কিন্তু এইটুকুনি জায়গা তো প্লেন, এবার বুঝতে পারলাম? তবে প্লেনের উপরেই এটা যদি পি হয়, এই পি এর উপরে পারপেন্ডিকুলার করে ড্র করতে হবে, মানে 90 ডিগ্রি করে ড্র করতে হবে, বুঝাতে পারলাম? তাহলে এই পি এর উপরে যদি আমি ড্র করি নর্মাল, তাহলে ওটা এরকম হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, এইরকম। এটা N1 নাম দিলাম, এটা N2 নাম দিলাম, যাতে করে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম টু সেম হয়। এটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে এটাও 10 ডিগ্রি হতে হবে, বুঝতে পারলাম? আর এইখানে ধরো এইটা হচ্ছে প্লেন সারফেসটা, হ্যাঁ, তাহলে এই কিউ পয়েন্টের উপরে যদি আমি নর্মালটা এমন ভাবে ড্র করতে হবে যাতে ওই অ্যাঙ্গেল গুলো যাতে সেম সেম হয়, এত অব্দি করে ছেড়ে দিলাম, N3 নাম দিলাম।
তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মানে এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার করে 90 ডিগ্রি করে ড্র করতে হবে। তাহলে দেখো তো N1 এই যে এই লাইনটা, N2 মানে হচ্ছে এই লাইনটা, আর N3 মানে এই লাইনটা, এরাও কি পারপেন্ডিকুলার হলো? হলো না। সবাই কি একই মানে লম্বালম্বি ভাবে থাকলো? থাকলো না। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে এরকম যে ও এন, তারপরে PON1 PN2 আর QN3 এরাও পারপেন্ডিকুলার কি হলো? হলো না। এটা হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন। তাহলে ব্যাপারটা বোঝো। ধরে নাও এখানে তিনটা মানুষ আছে এই রুমে, এই যে এই কেস 1 এর কথা বলছি, মানে রেগুলার রিফ্লেকশনের কথা বলছি, মন দিয়ে শুনবা। রেগুলার রিফ্লেকশনে তিনটা মানুষ আছে, একটা মানুষের চোখ এখানে আছে, একটা মানুষের চোখ এখানে আছে, আর একটা মানুষের চোখ এখানে আছে। তো কোন মানুষটা এই অবজেক্টটাকে, এইখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে দেখতে পাবে? পার্সন নাম্বার 1, পার্সন নাম্বার 2, না পার্সন নাম্বার 3? হ্যাঁ, কারণ 3 এর চোখে লাইটটা গিয়ে পড়বে, হ্যাঁ কি না? তার মানে রেগুলার রিফ্লেকশনে কি, রেগুলার রিফ্লেকশনে কোনো একটা জায়গার লোকই ইমেজটা দেখতে পাবে আয়নাতে। মনে করে এখানে যদি কিছু একটা থাকে, ভাবো 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 ফ্লাওয়ার ভাস বা কিছু একটা আছে, তাহলে এইখানে ভাবো এটা মিরর, তাহলে মিরর থেকে রিফ্লেক্টেড হয়ে পার্সন 3 শুধু ওর ওর ইমেজটা দেখতে পাবে। বুঝতে পারলাম? কিন্তু ইরেগুলার রিফ্লেকশনে যদি একটা লোক এখানে থাকে, 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 যেখানেই থাকুক না কেন, আমি তিনটা রে দিয়ে তো বোঝাচ্ছি, কিন্তু লাইট থেকে কি আর তিনটা রে বেরোয়? হাজার হাজার লক্ষ লক্ষ রে বেরোয়। যেখানেই লোক থাকুক না কেন সবার চোখেই লাইট যাবে, হ্যাঁ কি না? তাহলে ইরেগুলার সারফেসে যদি হয়, ভাবো এই ইরেগুলার সারফেসটা মনে করো, এটা মনে করো একটা আলমারি, ভাবো এটা একটা আলমারি, আলমারির সারফেসটা ইরেগুলার। তা আলমারিটাকে কি ঘরের মধ্যে থাকা যে কোনো একটা সাইডের লোকটা দেখতে পায়, নাকি ঘরের মধ্যে থাকা সব লোকই দেখতে পায়? সব লোকই দেখতে পায়, কারণ ওটা থেকে ইরেগুলার রিফ্লেকশন হচ্ছে। তাহলে বলো তো সিনেমা হলে, সিনেমার স্ক্রিনে যে আমরা সিনেমা দেখি, হলের মধ্যে থাকা যে কোনো একটা সাইডের লোক দেখতে পায়, নাকি হলের মধ্যে থাকা সবাই দেখতে পায়? সবাই। তাহলে সিনেমার হলে কিরকম রিফ্লেকশন হচ্ছে, রেগুলার না ইরেগুলার? ইরেগুলার। এগুলা প্র্যাকটিক্যাল লাইফে এগুলা দিয়ে কিন্তু ভাবতে হবে, ওগুলাই কিন্তু কোয়েশ্চেন আছে। তাহলে এটা হচ্ছে ইরেগুলার। কি বুঝাতে পারলাম? ভালো লাগলো? তাহলে রেগুলার রিফ্লেকশন আর ইরেগুলার রিফ্লেকশন ছিল, এই তো। তাহলে প্যারালাল ভাবে এসে যদি প্যারালাল ভাবেই যায় তাহলে রেগুলার। যে ইন রেগুলার রিফ্লেকশন এ প্যারালাল বিম অফ ইনসিডেন্ট লাইট ইজ রিফ্লেক্টেড অ্যাজ প্যারালাল বিম ইন ওয়ান ডাইরেকশন, একটা ডাইরেকশনেই যাবে, তাই একটা সাইডের লোকই দেখতে পাবেন। রেগুলার রিফ্লেকশন কোথায় হয়? শুধুমাত্র প্লেন সারফেসেই হয়, মানে প্লেন মিরর যেগুলো হাইলি পলিশড হয় বা হাইলি মেটাল সারফেসে হয়। এত অব্দি ব্র্যাকেট করে রাখো, বাকিটা রিডিং। এগুলো অত একই জিনিস বারবার বলা থাকে। আচ্ছা, এইবার রেগুলার আর ইরেগুলার রিফ্লেকশনের ছবিও পারবে এখন আশা করি। আচ্ছা, তাহলে এবার তোমাকে একটা কোয়েশ্চেন দিতে পারে যে কেন স্যার রেগুলার রিফ্লেকশন কেন হয়? এই যে কারণ সবগুলা রেতেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম সেম হয়, তাই ওখানে প্যারালাল হচ্ছে। কি বুঝাতে পারলাম? না বুঝতে পারলে এখানে দেখো, ভাবো এই এইখানে একটা নর্মাল আঁকালাম, এইখানে একটা নর্মাল আঁকালাম, এইখানে একটা নর্মাল আঁকালাম, এইখানে একটা নর্মাল আঁকালাম, চারটা চারটা ইনসিডেন্টের চারটা নর্মাল আঁকালাম। চারটা তো প্যারালাল ভাবে আসছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, আবার এই অ্যাঙ্গেলটা সেম। সবগুলা যদি 20 ডিগ্রি করে হয় এটাও 20 হবে, এটাও যদি 20 হয় এটাও 20 হবে, আবার এইখানটাতে এটা যদি 20 হয় তাহলে এটাও 20 হবে, আবার এটাও যদি 20 হয় তাহলে এটাও 20 হবে, সবগুলো অ্যাঙ্গেলই সেম।
কিন্তু এখানে যদি আমি ড্র করি, এখানে একটা নর্মাল ড্র করলাম একটু ব্যাকা করে, এখানে একটা নর্মাল ড্র করলাম এরকম করি, যেইভাবে রিফ্লেকশন হচ্ছে ওইভাবে নর্মাল করতে হবে। এখানে নর্মাল ড্র করলাম এইভাবে, এখানে নর্মাল ড্র করলাম এইভাবে। এখানে এই অ্যাঙ্গেল গুলা সেম, এতগুলা ড্র করলে কিছুই বুঝতে পারবা না। এই রেটা ড্র করছি, ভাবো এই ইনসিডেন্ট রে আর এই রিফ্লেক্টেড রে, হ্যাঁ কি না? এটার নর্মালটা ড্র করলাম, এই যে ব্ল্যাক কালারেরটা। আর ভাবো হচ্ছে এই ইনসিডেন্ট রে আর এই রিফ্লেক্টেড রে নর্মালটা ড্র করছি। এটা হচ্ছে এই জায়গাটা, এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এই যে এটা, ঠিক আছে? তো এটা যদি 20 ডিগ্রি ভাবে পড়ে, নিশ্চয়ই এই রেটা 20 ডিগ্রি ভাবে পড়ছে না, এটা ভাবো 25 ডিগ্রি করে পড়ছে। তো এটা 20 হলে এটা 20 হবে, এটা 25 হলে এটা 25 হবে, কিন্তু এই দুজনের ইনসিডেন্ট রে আর নর্মাল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি দুটারই সেম সেম হলো? হলো না। তাই এটাকে বলে, তাই এটার হচ্ছে প্যারালাল হচ্ছে না, প্যারালাল ভাবে পড়ছে কিন্তু প্যারালাল ভাবে যাচ্ছে না। বুঝাতে পারলাম? তাহলে এটা দেখো ডিফিউজ রিফ্লেকশন আর ইররেগুলার রিফ্লেকশনে কি হচ্ছে। ডিফিউজ রিফ্লেকশনের ডেফিনেশন, এক্সাম্পল, সেটা যে কোনো অবজেক্ট হোক, পেপার হোক, কার্ডবোর্ড হোক, চক হোক, টেবিল হোক, চেয়ার হোক, ওয়াল হোক, আনপলিশড মেটাল অবজেক্ট হোক, এগুলো সবই মানে তোমার ইররেগুলার অর ডিফিউজ রিফ্লেকশন গুলো। আর ডিফিউজ রিফ্লেকশনের রিজনটা কি হবে? কারণ ওখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ডিফারেন্ট হয়। এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ডিফারেন্ট, ঠিক আছে? তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্য ল অফ রিফ্লেকশন আর ভ্যালিড অ্যাট ইচ পয়েন্ট ইভেন অন দ্য রাফ সারফেস অফ অ্যান অবজেক্ট। ওই যে অ্যাঙ্গেল গুলো কিন্তু সবগুলোর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিন্তু সেম হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে বুঝো, ল লটা কিন্তু ফলো হচ্ছে না তা না, কিন্তু লটা ফলো হচ্ছে। এই পয়েন্টে ভাবো আর এই পয়েন্টে আলাদা করে ভাবো, এই দুটা অ্যাঙ্গেল সেম না আলাদা? সেম, তার মানে লটা ফলো হচ্ছে, তো ল অফ ইনসিডেন্স আর ল অফ রিফ্লেকশন সেম। আর এই পয়েন্টে এবার ভাবো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আলাদা না সেম? তাহলে ইচ পয়েন্টে ল ফলো হচ্ছে, কিন্তু সবগুলা পয়েন্টকে একসাথে নিলে মানে মনে হচ্ছে যেন ফলো হচ্ছে না, কিন্তু এক একটা পয়েন্টে কিন্তু ফলো হচ্ছে। কারণ এক একটা পয়েন্ট, মানে এই জায়গাটা বেঁকা হতে পারে, কিন্তু এই পয়েন্টে এইটা তো প্লেন। কথাটা বুঝলা? হ্যাঁ। একটা একটা ভাবো গোল, একটা ভাবো গোল, এই গোলের মধ্যেও প্লেন সারফেস পাবা যদি এটাকে ছোট্ট একটা ভাগ করে দাও, এটা তো প্লেন। এরকম করে ভাবতে হয়। তাই এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। ডিফিউজ রিফ্লেকশনে কি ল অফ রিফ্লেকশন ফলো হয়? ইয়েস। ওটা আবার বলে দিও না যে নো। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে আহ এইখানে এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। একটা টেবিলে একটা বই আছে, ওটা সবাই দেখতে পায় কেন? পারবা তো? তারপরে হচ্ছে সিনেমা হলে সবাই স্ক্রিনের থেকে সবাই কেন দেখতে পায়? পারবা তো? তাহলে এত অবধি পড়া দেওয়া থাকলো।